Hello. Chapter 2, topic 1, equivalent one body problem. তো এটার শুরু কোথায় করবো আর শেষ কোথায় করবো আগে একটু বলে দেই নাকি? শুরু করবো হচ্ছে একটা ফিগার দিয়ে। ফিগার আমরা কেমনে লিখি? ফিগ ডট লিখি নাকি? ফিগ ডট এরকম একটা ফিগার হবে, এটা হলো শুরু। আর শেষ কোথায়? শেষটা হবে r dot equal to constant, এটা আনতে হবে। আর ল্যাগ্রেঞ্জের যে l equal to half mu r dot square minus vr, এটা আনতে হবে। ঠিক আছে, তাহলে শুরু শেষ সব একটু দেখে নাও। এখন শুরু হয়ে যাবে এটার ডেরিভেশনটা। ভিডিও চলতেছে তো নাকি? স্টেপ 1। আচ্ছা, আগে বলে নেই এখানে কয়টা স্টেপ আছে? মোটামুটি 10টা স্টেপ আছে। এই 10টা স্টেপ যদি মনে রাখা যায় তাহলে এটা ইজিলি করা যাবে। ওকে, স্টেপ 1। স্টেপ 1 এ কি করব আমরা? একটু আগে বললাম ফিগার, তাহলে একটা ফিগার আঁকানো হবে। ঠিক আছে, ফিগার আঁকানো হবে। ফিগারটা কিরকম হবে? এরকম একটা দাগ দিতে হবে, এরকম একটা দাগ দিতে হবে। আচ্ছা, এরকম একটা দাগ দিয়ে দিব, দিয়ে দিছি। এরপরে আমরা এখান থেকে এখানে একটা দাগ দিব, আর এখান থেকে এখানে একটা দাগ দিব, তারপর এখান থেকে মাঝ পর্যন্ত একটা দাগ দিব। দাগ দিয়ে এই 3টা পয়েন্ট মিলাই দিব। এটা কি হয়ে গেল? ফিগার হয়ে গেল। ঠিক আছে, এখন পয়েন্ট কি করতে হবে? কি জানি বলে, মানে চিহ্নিত করতে হবে আর কি। এই পয়েন্টে আমরা ধরি এখানে m1 ভর আছে, এখানে m2 ভর আছে, আর এখান থেকে এটার ডিসটেন্সটা হলো r2, এটা r1, আর এটা হলো বড় r, আর এটা হলো সেন্টার অফ মাস। এটা হলো r1, তাহলে এটা কি? এটা হলো r1 এর প্রাইম, আর এটা হলো r2 এর প্রাইম। লেখা কি বোঝা যায়? লেখা আশা করি মোটামুটি বোঝা যাইতেছে। ঠিক আছে, স্টেপ 1 শেষ। স্টেপ 2 স্টেপ 2 তে আমরা কি করব? স্টেপ 2 তে আমরা এটা লিখব যে r, আমরা এখানে কি কোথাও r পাইছি? r পাইনি, কিন্তু আমরা এখানে লিখব r ইকুয়াল টু কি? r ইকুয়াল টু হচ্ছে r1 মাইনাস r2। এটা মুখস্থ রাখতে হবে যে r1 মাইনাস r2 টাই হলো r। তাহলে r1 মাইনাস r2 যদি r হয়, সেম ভাবেই r1 প্রাইম মাইনাস r2 প্রাইমটাও কি হবে? r হবে। ক্লিয়ার? r1 প্রাইম r2 প্রাইমটাও r হবে। স্টেপ 3 আমি কিন্তু কোনো কিছু ব্যাখ্যা করতেছি না। ঠিক আছে, কারণ এত বেশি ব্যাখ্যা নিজেও বুঝি না, আবার এত সময়ও নেই। এখন শুধু কিভাবে আমি পুরো জিনিসটা মনে রাখবো সেই চিন্তা করতে হবে। আর যদি আমরা বুঝতে চাই, অবশ্যই বুঝতে হবে, তাহলে সেমিস্টারের শুরু থেকে আমাদের সবাইকে কষ্ট করতে হবে। লাস্টের 2-3 দিন আগে এসে যদি কেউ বলে যে কিছু তো বুঝতেছি না, তাহলে তো হবে না। আচ্ছা, ল্যাগ্রেঞ্জ ফর্মুলা। স্টেপ 3 তে আমরা ল্যাগ্রেঞ্জের যে এনার্জির ফর্মুলা সেটা লিখব। ল্যাগ্রেঞ্জের এনার্জির ফর্মুলাটা আমরা লিখব। ল্যাগ্রেঞ্জের এনার্জি ফর্মুলাটা কি ছিল? L ইকুয়াল টু T মাইনাস ভি, এটা ছিল না গতিশক্তি থেকে বিভব শক্তির বিয়োগ, কিন্তু আমরা ফাংশন দিয়ে লিখবো। বিভব শক্তিটা কার ফাংশন? বিভব শক্তিটা হইতেছে আর এর ফাংশন। মানে বিভব শক্তির মধ্যে শুধুমাত্র ডিসটেন্সটা ম্যাটার করে, ডিসটেন্সের চেঞ্জটা আসে, বা এখানে ভ্যারিয়েবলটা শুধু ডিসটেন্স। বাট গতিশক্তির মধ্যে ভ্যারিয়েবল কে? গতিশক্তি মানে হাফ mv স্কয়ার। গতিশক্তি মানে কি? হাফ mv স্কয়ার। তো হাফ mv স্কয়ারের মধ্যে হাফ আর m দুইজনই কনস্ট্যান্ট, কিন্তু ভি, এই ভি যে চেঞ্জ হইতেছে, এই চেঞ্জের জন্য গতিশক্তিও চেঞ্জ হইতেছে একটা বডির। তার মানে ভি যেটা, সেটা হলো গতিশক্তির জন্য বা টি এর জন্য ভ্যারিয়েবল।
তার মানে টি এর ফাংশনে ভি আসবে, বাট ভি কে আমরা বলি, আমরা ক্লাসিক্যালে ভি কে বলি আর ডট, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা কয়টা আর দেখতেছি, এই যে ছোট আর একটা বানাইছি আর বড় আর একটা আছে, তাহলে আর হলো দুইটা, একটা বড় আর একটা ছোট আর, তাহলে দুইটাই তো ম্যাটার করে, দুইটার চেঞ্জই ম্যাটার করে, জন্য ছোট আর ডট বড় আর ডট দিয়ে আমরা এই গতিশক্তির ফাংশনটাকে বোঝাই, ঠিক আছে। আচ্ছা তারপরে স্টেপ 4, স্টেপ 4 এ একটু খেয়াল করি, এই যে এই সময় এটা আমরা এক দিই, ঠিক আছে, এক, এই সমীকরণটা আছে না, এই সমীকরণের মধ্যে যে ভি যেটা আছে এটা একদম সিম্পল, বাট এর মধ্যে যে আরটা আছে, এই টিটা আছে গতিশক্তিটা, এটা একটু জটিল, তো এটাকে আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে টি ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি, টি ইকুয়াল টু অ্যাকচুয়ালি হইতেছে হাফ, মানে গতিশক্তিটা তো হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ বড় এম, হ্যাঁ বড় এম, আর ভি স্কয়ার মানে বড় আর ডট স্কয়ার। বাট আমি একটু আগে বললাম যে টি এর জন্য ভ্যারিয়েবল হলো দুইটা আমরা কনসিডার করি, আর ডট আর বড় আর ডট, ঠিক আছে, এখানে দুইটা আর নিয়ে কাজ করা হয়, তাহলে টি এর মধ্যে তো শুধু একটা আর ডট দিলে হবে না, দুইটা আর ডট দেওয়া লাগবে, আরেকটা আর ডট কি ছোট আর ডট, ওইটাও তো লিখতে হবে, তাহলে ওই যে ছোট আর ডট যেটা আছে ওইটাকে পুরাটাকে আমরা টি প্রাইম দিয়ে বলবো, মানে বড় আর ডটের যে গতিশক্তিটা সেটা হলো হাফ এম আর ডট স্কয়ার দিয়ে বলছি, আর ছোট আর ডটের যে গতিশক্তিটা সেটা আমরা টি প্রাইম দিয়ে বলছি, ঠিক আছে। এটাকে আমরা একটু 2 দিয়ে দিই, 2। এখন এই স্টেপ 4 এর মধ্যে আরেকটা স্টেপ আছে, এটাকে আমরা বলবো স্টেপ 4.1, স্টেপ 4.1, স্টেপ 4.1। 4.1 এ আমরা এই যে টি প্রাইমটা কি লিখবো, টি প্রাইমটা কি, টি প্রাইমটা হইতেছে হাফ এম নাকি এম লিখছে কেন, m1 m2 হবে না এটা, এখানে কি একটু মিস্টেক করছে, m1 হাফ m1 r1 ডটের r1 প্রাইমের স্কয়ার প্লাস হাফ m2 r2 ডটের প্রাইমের স্কয়ার। কি করলাম সবাই একটু দেখো তো, কি করলাম বাচ্চারা সবাই একটু দেখো, যেটা করলাম এখানে এই যে টি প্রাইম যেটা আছে, টি প্রাইমের মধ্যে আছে ছোট আর, আর ছোট আর কে আমরা ছোট আর এর মধ্যে তো দুইটা আমরা আর দেখতেছি, যে r1 প্রাইম r2 প্রাইম দেখতেছি না, তাহলে দুইটার জন্যই তো গতিশক্তি আছে, একটা হলো হাফ m1 r1 ডটের প্রাইমের স্কয়ার, একটা হলো হাফ m2 r2 ডটের প্রাইমের স্কয়ার। ওকে, 4.1 স্টেপ শেষ। এখন স্টেপ 5, স্টেপ কত বাচ্চারা? বাচ্চারা তো সবাই মনে হয় ঘুমায় গেছে, আমি অনেক রাতে রেকর্ড করতেছি, সব বাচ্চারা মনে হয় ঘুমায় গেছে। স্টেপ 5 এ r1 প্রাইম আর r2 প্রাইমের মান বের করতে হবে। এই যে মানে আমরা যদি এই t প্রাইম কে সলভ করতে চাই তাহলে এই r1 প্রাইম ডট r2 প্রাইম ডট এগুলো বের করতে হবে না, তো এর জন্য আমরা we have to solve r1 prime and r2 prime। আচ্ছা সলভ করব কেমনে? আমরা ইন্টারে একটা কনসেপ্ট শিখছিলাম যে কোন একটা সিস্টেমের জন্য ভর এবং সরণের যে গুণফল তার যে সামেশন সেটা কি 0 হয়, সামেশন অফ m and r equal to 0, বাট এখানে m কে আমরা বলবো mi আর r কে বলবো ri এর প্রাইম। ri মানে r এর r1 হইতে পারে r2 হইতে পারে। ওকে, এখান থেকে আমরা কি লিখবো? এখান থেকে আমরা লিখবো যে m1 r1 প্রাইম প্লাস m2 r2 প্রাইম ইকুয়াল টু 0। বুঝা গেছে? i মানে কি? i মানে 1 2 হইতে পারে, 1 2 3 4 হইতে পারে, তাহলে mi আছে m1 m2 হবে, ri আছে r1 r2 হবে, এখানে দুইটাই আছে m1 m2 r1 r2, আর কিছু তো নাই, এজন্য দুইটা লিখছি। এই দুইটার সামেশন কি 0, এই দুইটার যোগফল 0। আচ্ছা
তাহলে এখন এই পাশে চলে আসি, এই পাশে এখন আমাদের এখান থেকে এরকম লেখা যায় যে m1 r1 প্রাইম ইকুয়াল টু মাইনাস m2 r2 প্রাইম লেখা যায় না? লেখা যায়। সেখান থেকে আমরা r1 প্রাইম আর r2 প্রাইম বের করি। r1 প্রাইম কি হবে? r1 প্রাইমটা হবে মাইনাস m2 বাই m1 r2 প্রাইম, আবার r2 প্রাইমটা কি হবে? r2 প্রাইমটা হবে মাইনাস m1 বাই m2 r1 প্রাইম বের করলাম। এরপরে কি করব? এরপরে স্টেপ 6, স্টেপ 5 এখানে শেষ, স্টেপ 6, স্টেপ 6, স্টেপ 6 এ কি করতে হবে? এক্সপ্রেস r1 prime and r2 prime by r, মানে r1 আর r2 prime এর ভ্যালুকে r এর মাধ্যমে প্রকাশ করতে হবে স্টেপ 6 এ। আচ্ছা, এখন আমরা আসলে আগে থেকে কি জানি? আমরা জানি যে r ইকুয়াল টু r1 prime মাইনাস r2 prime, এটা আমরা আগে জানি, এই যে লিখছিলাম ওইটা আবার লিখছি। আচ্ছা, তাহলে r1 prime আমরা রাইখা দেই। r2 প্রাইমটা কি এখানে? r2 প্রাইমটা কি? r2 প্রাইমটা হলো মাইনাস, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তারপরে কি থাকে? m1 m2 r1 প্রাইম, এটা থাকে না? এইটা থাকে। এখান থেকে আমরা যদি r1 টা কমন নেই, r1 প্রাইমটা, তাহলে 1 প্লাস কি থাকে? 1 প্লাস m1 বাই m2 থাকে, 1 প্লাস m1 বাই m2 থাকে। ওইটাকে যদি লসাগু করি তাহলে কি হবে? নিচে হবে m2 আর উপরে হবে m1 প্লাস m2, রাইট? ওকে, তাহলে r ইকুয়াল টু এটা লিখছি। এখন r1 প্রাইম ইকুয়াল টু কি লেখা যায়? r1 প্রাইম ইকুয়াল টু কি লেখা যায়? r1 প্রাইম ইকুয়াল টু লেখা যায় যে r ইনটু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। কি করলাম? এই যে r1 প্রাইম আছে না, এটাকে রেখে এই রাশিটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন এটাকে আমরা একটু 3 নাম্বার দিয়ে রাখি, এটা হলো 1 2 3। এখন সিমিলারলি কি লেখা যায়? সিমিলারলি এখানে একটা দাগ দিই যে এটা আলাদা, ঠিক আছে? r1 প্রাইম বের করছি, তাহলে r2 প্রাইম সিমিলারলি আমাদের r2 প্রাইম করা দরকার নাই, r1 প্রাইম যেহেতু বের করছি। আচ্ছা, r2 প্রাইম তোমরা একটু বের করো, বের কইরা সবাই একটু বের করিস, তোরা বের করে দেখবি যে r2 প্রাইমটা কি আসে। r2 প্রাইমটা আসবে এরকম যে মাইনাস r m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এরকম আসে না r2 প্রাইমটা? r2 প্রাইমটা এরকম আসে, এখানে আমরা দিলাম 4। আচ্ছা, তারপরে কি? ওকে, তো বড় এটা স্টেপ 7, স্টেপ 7 কি করতে হবে? r1 r2 প্রাইম এর মান t তে বসাই। তাহলে এটা ইংলিশ কি লিখবো? পুট the value of r1 prime and r2 prime in t prime, put r1 prime তারপরে r2 prime in t prime। মানে এই যে t prime বলতে কি, আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি, সুন্দর করে লিখতে পারি, যেহেতু ইকুয়েশন নাম্বার দিছি। পুটিং 3 4 in t prime।
মানে এই যে টি প্রাইমটা আছে না, এই টি প্রাইমের মধ্যে r1 আর r2 ডট আছে না, তাহলে r1 r2 তো বের করছি প্রাইম, বসাই দিব খালি, ঠিক আছে, বসাই দিব। তাহলে টি প্রাইম ইকুয়াল টু কি আসবে, টি প্রাইম ইকুয়াল টু আসবে হাফ m1 হাফ m1, তারপরে r1 ডটের প্রাইমারি স্কয়ার, মানে এটাকে ডট করতে হবে, ডট করে স্কয়ার করতে হবে। একটু খেয়াল করি, এটাকে যদি ডট করি তাহলে কিন্তু শুধু এখানে আর ডট হবে, আর কিছুই হবে না, কারণ এই যে m1 ইনটু এরা তো কনস্ট্যান্ট। এটাকে যদি ডট করি মানে এটাকে যদি ডিডিটি করি তাহলে শুধু এটার ডিডিটি হবে, আর এটার ডিডিটি মানে আর ডট, ঠিক আছে, ডিডিটি মানে কি আর ডট, আবার স্কয়ার আছে কিন্তু, তাহলে এটাকে ডট করে স্কয়ার করতে হবে, এটাকে ডট করে স্কয়ার করলে এটা ডট হবে, স্কয়ার হবে, এটারও স্কয়ার হবে। তাহলে একটু করে দেখি, ঠিক আছে, আর ডটের স্কয়ার হবে m2 divided by m1 plus m2 স্কয়ার হবে। এখানে কি শেষ না, টি প্রাইম কি ছিল, এটুক লিখছি, এটুক লিখছি, এটুক বাকি আছে না, এটুক লিখতে হবে। সব সমস্যারই কিন্তু সমাধান আছে। সব সমস্যারই কি আছে, সমাধান আছে, ঠিক আছে, নিচে লেখা যায় না তাই বইসা লিখতেছি। লেখা একটু খারাপ হয়েছে কিন্তু একটু বুঝে নেওয়া লাগবো। ষোলো মিনিট অলরেডি হয়ে গেছে রে, এটা আসলে এত বড় যে অল্প টাইমে এটা শেষ করা যায় না। এটা লিখছি, টি প্রাইম লিখছি, এরপর কি করতে হবে, এটার স্কয়ার, এটার স্কয়ার, তাই না? এখন হইতাছে টি প্রাইম যেহেতু আমরা বের করছি, এই টি প্রাইমটা আমাকে আমরা টি তে বসাই দিব, মানে এই যে টি প্রাইম আছে না, টি প্রাইমের ভ্যালুটা এখানে বসাই দিব, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল টু, এটা কত স্টেপ, নেক্সট স্টেপ, এই স্টেপে টি ইকুয়াল টু কি ছিল, টি ইকুয়াল টু এটা ছিল না, তাহলে আমরা লিখি আগে হাফ এম আর ডট এর স্কয়ার প্লাস হাফ আর ডট স্কয়ার লিখছি। এখন এই টি প্রাইম মানে এইটা বসাইতে হবে, এটা বসাইতে হবে, তো এটা বসাই দিই, কি আর কর, হাফ m1 r1 এর ডট r1 না, r1 বলতে কিছু নাই আমার, r ডটের স্কয়ার, তারপরে m2 বাই m1 প্লাস m2 স্কয়ার প্লাস হাফ m, এটাও কি m1 নাকি, এটা m2, এটা তো m2, m2 r ডটের স্কয়ার m1 বাই m1 প্লাস m2 স্কয়ার। লেখা কি বোঝা যায়, এই মোটামুটি বোঝা যায় আর কি। আচ্ছা, এখন এখান থেকে আমার একটু লাইন স্কিপ করতে হবে, আসলে আমি যদি পুরোটা ভেঙে করতে যাই তাহলে এত বড় হয়ে যাবে ভিডিওটা। এটা যা আছে রাখলাম প্লাস, আচ্ছা এইটা আর এটা যদি আমরা সলভ করি বলতে কি, এখানে আমরা আমাদের এটা যদি তোরা করবে, এটা এটা আসলে আমি যদি সলভ করে দেই এখন তাহলে অনেক সময় যাবে, অনেক বড় হবে ভিডিওটা। এখানে আমরা এই যে এটা আছে না, এটার এই যে স্কোয়ার যদি আমরা দুইবার লিখি আর কি, এটাকে একবার, মানে এটাকে দুইবার লিখি, আবার এটাকে যদি দুইবার লিখি, এই স্কোয়ারকে লেখার পরে আমাদের এই যে m1 দিয়ে একটাকে গুণ করব, আবার m2 দিয়ে এখানে একটাকে গুণ করব, গুণ করার পর থেকে মানে গুণ করার পরে ওইখান থেকে একটা জিনিস কমন যাবে, কমন যে চেহারাটা এরকম আসবে যে হাফ m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 আর ডটের স্কয়ার। মানে এই দুইটা জিনিস যদি আমরা এই সলভ করি তারপরে কমন নেই, লাস্টে যায় এই জিনিসটা আসবে, ঠিক আছে।
এই জিনিসটা আসবে। এটা আমি করলাম না, করলে অনেক সময় লাগবে, এটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন এই যে এই জিনিসটা বের হয়েছে না, এটাকে সোমাল স্যার বলছে রিডিউসড মাস। তাহলে আর রিডিউসড মাসকে মিউ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? মিউ, হাফ এম আর ডটের স্কয়ার প্লাস হাফ মিউ ছোট আর ডটের স্কয়ার। ওই যে m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 কে আমরা কি বলছি? মিউ বলছি, মিউ রিডিউসড মাস। তাহলে এটা আসলে ফাইনালি টি চলে আসছে। এখন স্টেপ 8, স্টেপ 8 এ আমরা কি করি? স্টেপ 8 এ put the value of t in L, মানে আমরা শুরুতে যে L টা লিখছি না, এই L এর t এর ভ্যালুটা বসাই দেব। t তে বের করলাম এই যে, ওই t টা কি এখানে বসাই দেব। তাহলে L ইকুয়াল টু কি আসে? L ইকুয়াল টু আসে হাফ m r ডট এর স্কয়ার প্লাস হাফ মিউ ছোট আর ডট এর স্কয়ার মাইনাস vr। এটাই তো আসে, এটা আসে না? এই যে t এর ভ্যালু বসাইছি মাইনাস vr করছি, এটাই আসে। তারপরে কি করতে হবে? স্টেপ 9, স্টেপ 8 এইটু কি? স্টেপ 9, স্টেপ 9 এ ল্যাগ্রেঞ্জের ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখো। রাইট দা ল্যাগ্রেঞ্জেস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, স্টেপ 9 টা আমি এটা মুছে দিয়ে করি, ঠিক আছে? জায়গা হবে না। স্টেপ 9, স্টেপ 8 এখানে এসে স্টেপ 9, স্টেপ 9, স্টেপ 9 এ ল্যাগ্রেঞ্জেস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ল্যাগ্রেঞ্জেস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেটা কি ছিল? সেটা ছিল হইতেছে ddt of del L divided by del R dot minus del L divided by del R equal to 0. আমরা তো শিখছি যে del L ভাগ del Q dot আর del Q dot এগুলা কি? Q dot হইতেছে মানে Q তো ডিসটেন্স, তাহলে Q এর জায়গায় জাস্ট বড় আর লিখছি, কারণ ওই যে চিত্রটা ছিল বা এই সিস্টেমটা ছিল, এই সিস্টেমে কি ছিল? দুইটা ভেরিয়েবল ছিল, একটা হলো বড় আর, একটা ছোট আর, ঠিক আছে? তাই আমরা শুধু বড় আর একটা নিব আর কি, ছোট আর একটা না নিলেও হবে। এই অঙ্কে ছোট আর একটা না নিলেও হবে, তাই শুধু বড় আর একটা নিচ্ছি। নেওয়ার পরে তাহলে এখন আমরা এটা করি যে মানে ওই যে এল কে আর ডট দিয়ে হইতেছে ডিফারেন্সিয়েশন করা লাগবে। এটাকে যদি আমরা আর ডট দিয়ে করি, আর ডট আছে শুধু এই, মানে বড় আর ডট আছে শুধু এই জায়গায়, এখানে কিন্তু কোথাও বড় আর ডট নাই, তাহলে এই দুইটা জিরো হয়ে গেল। তাহলে এইটুকু রইলো। এটাকে যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, না সরি আর ডটের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই টুটা সামনে আসবে, হাফ আর টু কাটা যাবে, জাস্ট এম আর ডট থাকবে, এম আর আর ডট থাকবে। আমি মুখে মুখে বলে দিছি, হ্যাঁ? তাহলে এইটার বদলে কি থাকবে? ডিডিটি অফ এম আর ডট থাকবে মাইনাস ডেল এল ভাগ ডেল আর। এখানে কি আর বলতে কিছু আছে? কোথাও কি আর বলতে কিছু আছে? আর ডট আছে, ছোট আর ডট আছে, ছোট আর আছে, কিন্তু বড় আর বলতে কিছু আছে এখানে? বড় আর বলতে কিছু নাই। তাহলে এই ডানটা মানে যেহেতু বড় আর বলতে কিছু নাই, তাহলে সবাই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়। কি হয়? জিরো হয়, ইকুয়াল টু জিরো। সুতরাং ddt of m r dot equal to 0। এখন মানে কোন একটা রাশিকে ডিফারেন্সিয়েশন করার পরে জিরো হয়েছে, কাকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়? কনস্ট্যান্টকে। সুতরাং m r dot is constant,
আর এম আর ডট যদি কনস্ট্যান্ট হয়, এখানে এম তো অলরেডি কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি ফাইনালি আর ডট ইজ অলসো কনস্ট্যান্ট। এইটাই আসলে বের করার দরকার ছিল, এটা বের করছি। এটা বের করার পরে ফাইনালি আরেকটা কাজ করতে হবে, স্টেপ স্টেপ 10 লিখবো। তো স্টেপ 10 লেখা দরকার নেই, যেহেতু একদম লাস্ট মুহূর্তে চলে আসছি। ফাইনালি একটা কাজ করতে হবে, এটা হইতেছে এই এলটা আছে না, এলটা তো আছে, এই এল এ আমরা যেহেতু আর ডটটা কনস্ট্যান্ট পাইছি, তো সামহাউ এই এল থেকে আমরা এই যে এই টার্মটা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলে কি লিখি আমরা, এল ইকুয়াল টু হাফ মিউ আর ডটের স্কোয়ার মাইনাস ভি আর। ফাইনালি এই জিনিসটা পাইছি, এটা লিখে দেওয়া লাগে আর কি। হ্যাঁ, এখন কেন এই যে এই টার্মটা বাদ গেল, এই টার্মটা বাদ গেল ওই যে আর ডট কনস্ট্যান্ট, কিন্তু আমি আসলে ক্লিয়ার না যে আর ডট কনস্ট্যান্ট হইলেই কেন এই টার্মটা আসলে বাদ গেল। চ্যাটে সার্চ দিয়েছিলাম, চ্যাট বলছিল যে, চ্যাট কি জানি একটা বলছিল আর কি। হ্যাঁ, এইটাই আর কি। ঠিক আছে, বাই।